ডাক্তার বিশ্বজিৎ রায় চৌধুরী বলছি, সিনিয়র মেডিকেল অফিসার, ময়মনসিংহ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। তো আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি এখন যে কথাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোভিড-19 ও ডায়াবেটিস। তো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও ডায়াবেটিস ব্যক্তিদের করণীয় বিষয়ে বাডাস কর্তৃক কিছু নির্দেশনা এসেছে। কোভিড-19 ও ডায়াবেটিস সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ প্রয়াসে কিছু কথা বলবো। এখন আসি করোনা ভাইরাস বা কোভিড-19 প্রসঙ্গে। সবাই আপনারা অনেকেই জানেন এর ব্যাপারে, এরপরেও বলছি। অনেক প্রজাতির করোনা ভাইরাসের মধ্যে যে 7টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তার একটি 2019 করোনা ভাইরাস বা কোভিড-19। কোভিড-19 প্রধানত শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে। এই ভাইরাসটি সম্ভবত কোনো একটি প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে, এখন মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, কিডনি সমস্যা, ক্যান্সার এর আক্রান্তদের মধ্যে কোভিড-19 জটিলতা খুবই মারাত্মক হতে পারে। তো কোভিড-19 বিষয়ক বিভিন্ন তথ্য আছে, আমি কিছু এখানে বলবো। যে 8ই সেপ্টেম্বর 2019 ওয়ান শহর হাবি প্রদেশ চীনে অজানা কারণে নিউমোনিয়া রোগে কিছু ব্যক্তি আক্রান্ত হয়। 31শে ডিসেম্বর 2019 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO চীন অফিস থেকে জানানো হয় এ তথ্যটি। 7ই জানুয়ারি 2019 করোনা ভাইরাস শনাক্ত হয়। 13ই জানুয়ারি 2020 প্রথম চীনের বাইরে থাইল্যান্ডে আক্রান্ত ব্যক্তির হদিস পাওয়া যায়। 30শে জানুয়ারি 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 সংক্রমণকে বৈশ্বিক জরুরি জনস্বাস্থ্য সমস্যা পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা প্রদান করে। 11ই মার্চ 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 ভাইরাস সংক্রমণকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা প্রদান করে। 22শে এপ্রিল 2020 পৃথিবীর 210টি দেশের মোট 26,23,415 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 18,03,027 জনের। 22শে এপ্রিল 2020 বাংলাদেশে মোট 3,772 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে, তার মধ্যে মৃত্যু হয়েছে 120 জনের। তো আমরা এখন দেখব কোভিড-19 কীভাবে ছড়ায়। পরিবেশের উপর নির্ভর করে করোনা ভাইরাস কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বেঁচে থাকতে পারে। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় শ্বাসতন্ত্রের মাধ্যমে, যেমন হাঁচি, কাশি, কফ, সর্দি, থুতু। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে একজন থেকে আরেকজনে ছড়ায়। আক্রান্ত রোগীর স্পর্শ করা চেয়ার, টেবিল ইত্যাদি, তার ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, তোয়ালে বা পরিচর্যায় ব্যবহৃত জিনিসপত্র যেমন মাস্ক, গ্লাভস, টিস্যু, স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মেশিন, থার্মোমিটার ইত্যাদি তাৎক্ষণিকভাবে খালি হাতে স্পর্শ বা ধরলে তার মাধ্যমে ছড়ায়। বেশ কিছু বৈজ্ঞানিক প্রতিবেদনে ভাইরাসটির বায়ুবাহিত সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। লক্ষণসমূহ যদি দেখি আমরা, তাহলে দেখতে পারব ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 2 থেকে 14 দিন লাগে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর, এছাড়া শুকনো কাশি ও গলা ব্যথাও থাকতে পারে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা অনুভূত হওয়া, গন্ধ স্বাদের অনুভূতি কমে যাওয়া। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কোভিড-19 লক্ষণগুলো প্রাথমিকভাবে দেরি করে দেখা যায় বা কিছুটা মৃদু লক্ষণ থাকে। এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের ভাইরাস জ্বর আমাদের শরীরে আসে। তার মধ্যে নর্মাল ঠান্ডা জ্বর, কোল্ড ফিভার, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19 যে জ্বরটা দেখা যায়, ফিভারটার মধ্যে পার্থক্য কী? ঠান্ডা জ্বর, ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19 মধ্যে। তো সুপ্তকালীন সময় যদি আমরা হিসাব করি, তাহলে ঠান্ডা জ্বরে থাকে 1 থেকে 3 দিন, ইনফ্লুয়েঞ্জা থাকে 1 থেকে 4 দিন,
কিন্তু কোভিড-19 2 থেকে 14 দিন। লক্ষণ শুরু হয় ঠান্ডা জ্বরে আস্তে আস্তে, ইনফ্লুয়েঞ্জাতে হঠাৎ করে আকস্মিক, আর কোভিড-19 আস্তে আস্তে। লক্ষণের স্থায়িত্বকাল ঠান্ডা জ্বরে 7 থেকে 12 দিন, ইনফ্লুয়েঞ্জাতে 3 থেকে 7 দিন, কোভিডে স্বল্প মাত্রায় 2 সপ্তাহ, আর সংকটপূর্ণ মাত্রায় 3 থেকে 6 সপ্তাহ। জ্বর ঠান্ডা জ্বরে কখনো কখনো আসে, ইনফ্লুয়েঞ্জাতে থাকবে, কোভিড-19 তো থাকবে। সর্দি ঠান্ডা জ্বরে সাধারণত থাকে, ইনফ্লুয়েঞ্জাতে কখনো কখনো থাকে, কোভিড-19 সাধারণত থাকে না। গলা ব্যথা ঠান্ডা জ্বরে সাধারণত থাকে, ইনফ্লুয়েঞ্জাতে কখনো কখনো হতে পারে, আবার কোভিড-19 সাধারণত থাকে না। কাশি ঠান্ডা জ্বরে সাধারণত থাকে, ইনফ্লুয়েঞ্জাতে কখনো কখনো থাকে, কোভিড-19 সাধারণত থাকে। শরীর ব্যথা ঠান্ডা জ্বরে সামান্য থাকতে পারে, ইনফ্লুয়েঞ্জাতে সাধারণত থাকে, কোভিড-19 সাধারণত থাকে না। শ্বাসকষ্ট ঠান্ডা জ্বরে হওয়া খুবই বিরল এবং ইনফ্লুয়েঞ্জাতে হওয়া বিরল, বাট কোভিড-19 সাধারণত থাকে। এখন কাদের এই কোভিড-19 ঝুঁকি বেশি? যেমন বয়স্ক মানুষ যাদের 55 থেকে 60 বছরের বেশি, এবং পুরুষ যদি হয়ে থাকে, মহিলাদের চেয়ে পুরুষে আক্রান্তর সংখ্যা বেশি। যাদের কোমরবিডিটিস আছে, যেমন হাইপারটেনশন, কিডনি রোগ, লিভারের রোগ, ডায়াবেটিস, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি এটার চান্স খুব বেশি। উচ্চ রক্তচাপ, অ্যাজমা বা শ্বাসকষ্ট, ক্যান্সার, অত্যধিক মোটা, যেমন বিএমআই যদি 40 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হয়, তাহলে তাদের ক্ষেত্রেও এটার সম্ভাবনা বেশি, ঝুঁকি। সো এখন জটিলতার সময় যদি আমরা চিন্তা করি, তাহলে জটিলতার মধ্যে প্রথমে আমরা দেখতে পারি যেটা নিউমোনিয়া হতে পারে, হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হৃদযন্ত্রের সমস্যা, অনিয়মিত হৃদস্পন্দন বা মায়োকার্ডাইটিস, সেপটিক শক, লিভারের কার্যকারিতা কমে যাওয়া, হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, অন্যান্য অসুস্থতা যেমন বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা বা শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনি সমস্যা, ক্যান্সার ইত্যাদি থাকলে অর্গান ফেইলিওর বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। ডায়াবেটিস আক্রান্তদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, যেমন হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, বিশেষত টাইপ 1 ডায়াবেটিকদের ক্ষেত্রে হতে পারে। আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে ওঠেন, তবে আক্রান্তদের খুব অল্প সংখ্যক গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে পারে। সো আমরা এখন দেখব শনাক্তকরণ ব্যবস্থা, মানে আমরা কিভাবে এটাকে শনাক্ত করতে পারি। তো এটার মধ্যে দেখা যায় 1 নম্বরে আমরা বলতে পারবো উপসর্গ ও ভ্রমণের ইতিহাসের উপর ভিত্তি করে গত 14 দিনের মধ্যে কেউ কোভিড-19 আক্রান্ত দেশ বা স্থানে ভ্রমণ করে থাকেন কিনা, কোভিড-19 শনাক্ত হয়েছে এমন কোনো হাসপাতালে গিয়ে থাকেন, স্বাস্থ্যকর্মী যারা কোভিড-19 আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে অথবা 2 মিটার দূরত্বে কমপক্ষে 15 মিনিট ধরে অবস্থান করেছেন, এবং এর সাথে যদি জ্বর 38 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 100 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, কাশি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়, তাহলে এগুলা একটা শনাক্তকরণের পয়েন্ট। আর 2 নম্বরে আমরা বলবো ল্যাবরেটরি টেস্ট, পরীক্ষা নিরীক্ষা, পিসিআর টেস্ট যেটাকে আমরা বলি, গলা ও নাকের ভেতর থেকে নমুনা নিয়ে তুলা দিয়ে লালা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আরেকটি পরীক্ষা আছে ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি টেস্ট। তারপরে আমরা বুকের এক্সরে করতে পারি, বুকের 2 পাশে নিউমোনিয়া পাওয়া যায়। সিটি স্ক্যান করে চেস্টের দেখতে পারি, গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখা যায়। রক্ত পরীক্ষার মধ্যে আমরা সিবিসি করতে পারি, কমপ্লিট সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তো নর্মাল বা লো টোটাল কাউন্ট হতে পারে, লিম্ফোপেনিয়া হতে পারে, সিআরপি এটা হাই পাওয়া যেতে পারে, ডি ডাইমারটা হাই পাওয়া যেতে পারে। তো কিভাবে প্রতিকার করব? তো এ বিষয়ে চিকিৎসা লক্ষণ ভিত্তিক, এটার মূলত এখনও কোনো ঔষধ ভ্যাকসিন তৈরি করা হয় নাই। সো লক্ষণ অনুযায়ী আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেব।
পৃথিবীর বিভিন্ন দেশে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ও বেশ কিছু অ্যান্টিভাইরাল ওষুধ কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। তবে কোভিড-19 চিকিৎসায় ওষুধগুলোর কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এখনও ভালোভাবে পরীক্ষিত হয়নি। বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা কমে যায়। তাই ডায়াবেটিস রোগীদের কোভিড-19 চিকিৎসায় ওষুধ দুটি ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি গর্ভাবস্থায়, যেমন গর্ভকালীন ডায়াবেটিস ও ডায়াবেটিস রোগী গর্ভধারণ করলে চোখের রোগ, রেটিনোপ্যাথি ও হৃদরোগে দেয়া যাবে না। সো আমি বলবো প্রতিরোধ কিভাবে করতে পারি আমরা। তো করোনা প্রতিরোধে ডায়াবেটিস হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র সময়ের করণীয়গুলোর মধ্যে আছে হাসপাতালীয় স্বাস্থ্যকেন্দ্র সময়ের সকল স্বাস্থ্যকর্মীদের সরকারি গাইডলাইন অনুযায়ী কোভিড-19 শনাক্ত করণীয় বিষয়ক প্রশিক্ষণ দেওয়া। হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্র সময়ে ঢোকার মুখে সন্দেহভাজন রোগীদের কোভিড-19 স্ক্রিনিং করার জন্য একটি বিশেষ জায়গার ব্যবস্থা করা, যাতে সহজে হাসপাতাল বা ক্লিনিকে ইনফেকশন ছড়াতে না পারে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র সময়ের ভিতরে সন্দেহভাজন ডায়াবেটিক রোগীদের, বিশেষ করে যাদের কাশি, জ্বর, শ্বাসকষ্ট থাকে, তাদেরকে আলাদাভাবে বসার ব্যবস্থা করা। ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসা পরামর্শ দেবার পাশাপাশি অতি দ্রুত সরকার মনোনীত হাসপাতাল বা আইডিসিআর অথবা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা। স্বাস্থ্যসেবাকর্মী, রোগী বা ভিজিটরদের জন্য সার্বক্ষণিকভাবে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা। রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য 3 স্তরের সার্জিক্যাল মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা। এগুলো স্বল্প মূল্যে রোগীদের দেওয়ার ব্যবস্থা করা। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র সময়ের যে সকল স্বাস্থ্যকর্মীদের সরাসরি রোগীদের কাছাকাছি আসতে হয়, তাদের জন্য পিপিই এর ব্যবস্থা করা। রোগীরা যেন হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের ভিতর অবাধে চলাফেরা না করে, সেজন্য সবাইকে সতর্ক করা। বিশেষ প্রয়োজন ছাড়া রোগীদের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে না আসার জন্য উৎসাহিত করা। প্রয়োজনে অনলাইন বা টেলিফোনে চিকিৎসক, পুষ্টিবিদ, ডায়াবেটিস এডুকেটরদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা। ভর্তি রোগীদের ক্ষেত্রে প্রত্যেক রোগীর জন্য সীমিত সংখ্যক ভিজিটর নির্ধারণ করা। রোগীর ভিজিটরদের মাস্ক ও গ্লাভস পরে রোগীর সাথে দেখা করা বাধ্যতামূলক করা এবং তাদের ভিজিটগুলো রেকর্ড করা। নিয়মিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা। পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা করা। একসঙ্গে সকল কর্মীদের ব্যবহার না করে রোস্টার করে সেবা কার্যক্রম চালু রাখা। তো করোনা প্রতিরোধে স্বাস্থ্যসেবা কর্মীদের করণীয় কী হতে পারে? কোভিড-19 শনাক্ত ও প্রাথমিক পর্যায়ে একজন স্বাস্থ্যকর্মীর করণীয় বিষয়ক প্রশিক্ষণ নেওয়া। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ পিপিই এর গুরুত্ব এবং সঠিক ব্যবহারে প্রশিক্ষণ নেওয়া। ঘন ঘন হাত পরিষ্কার করা। অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান বা পানি দিয়ে হাত ধুয়ে ফেলা। রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে, রোগীর কোনো কিছু স্পর্শ করার পরে, রোগী দেখার সরঞ্জাম পরিষ্কার ও জীবাণুমুক্ত করার আগে ও পরে। রোগী দেখার আগে অবশ্যই পরে নেওয়া দরকার নাক মুখ ঢাকার জন্য 3 স্তরের সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, পরিষ্কার এবং লম্বা ফুল হাতা জামা, গাউন, চোখ ঢাকার জন্য গগলস। হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ করা থেকে বিরত থাকা। সন্দেহভাজন কোভিড-19 রোগীদের থেকে অন্তত 2 মিটার বা 6 ফুট দূরে থাকা। রোগী দেখার সরঞ্জামগুলি যেমন স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মেশিন, থার্মোমিটার প্রত্যেকবার রোগী দেখার আগে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা। আক্রান্ত ব্যক্তিকে সেবা প্রদানের পর যদি কেন্দ্রের কোনো স্বাস্থ্যকর্মীর হাঁচি, কাশি অথবা জ্বরের লক্ষণ দেখা দেয়, তবে অতি দ্রুত সরকারের মনোনীত হাসপাতাল বা আইডিসিআর অথবা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা এবং পরবর্তী করণীয় জেনে নেওয়া।